ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 24। এর আগে আমাদের আরও 23টা ক্লাস হয়ে গেছে। যারা যারা এখনও পর্যন্ত সেটা দেখোনি, তার প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। নিম্নলিখিত কোনটি কার্বনের একটি অ্যালোট্রপ? দেখো, কার্বনের অ্যালোট্রপ মানে কি? দেখো, অ্যালোট্রপ মানে কিন্তু বহুরূপতা, ঠিক আছে? একমাত্র একটাই কিন্তু এলিমেন্ট আছে যার কিন্তু বহুরূপতা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আর সেটা কি? সেটা কিন্তু কার্বন। তো দেখো, কার্বনের কিন্তু বিভিন্ন রকম রূপ হয়ে থাকে, ঠিক আছে? তো এর ভিতরে দেখো হিরে, গ্যাস কার্বন, চারকোল, আর এখানে 4 নম্বর অপশানটা কি দিয়েছে? 4 নম্বর অপশান দিয়েছে কিন্তু ওপরের সবকটি। তো তোমাকে কিন্তু বলতে হবে তোমাদেরকে কিন্তু বলতে হবে যে এর ভেতরে কোনটা কার্বনের অ্যালোট্রপ নয়, বা কার্বনের অ্যালোট্রপ কোনটা। দেখো, হিরেও কিন্তু কার্বনের একটা অ্যালোট্রপ, হিরে বা ডায়মন্ড, ঠিক আছে? হিরে বা ডায়মন্ডও কিন্তু কার্বনের একটা অ্যালোট্রপ। তার ঠিক সেরকম করে গ্যাস কার্বনও কিন্তু কার্বনের একটা অ্যালোট্রপ, চারকোলও কিন্তু কার্বনের একটা অ্যালোট্রপ বা রূপ। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ওপরের সবকটি বা অল অফ দি অ্যাভব, ঠিক আছে? অল অফ দি অ্যাভব কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু তোমরা এটা মুখস্থ করতে পারো। দেখো, কার্বনের কতগুলো এখানে কিন্তু আমরা 3টে অ্যালোট্রপ পেলাম, ঠিক আছে? তো কী কী পেলাম? হিরে পেলাম, গ্যাস কার্বন পেলাম, আর চারকোল পেলাম। এই 4টেই কিন্তু কার্বনের অ্যালোট্রপ, ঠিক আছে? পরীক্ষাতে হয়তো তোমাদের এরকম কোশ্চেনও দিতে পারে। তোমরা যদি এই 3টে মনে রাখতে পারো, তাহলে তোমাদের অনেক সময় সুবিধা হতে পারে। যখন তোমাকে এইরকম কোশ্চেন দেবে যে নিচের কোনটি কার্বনের অ্যালোট্রপ নয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে অপশান এলিমিনেশন করে করতে পারবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে? মানব শুক্রাণুতে কতগুলি ক্রোমোজোম থাকে, ঠিক আছে? দেখো, এটা কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন। অনেকে কিন্তু এর অ্যান্সার 46 দেবে, কিন্তু সেটা কিন্তু ভুল হয়ে যাবে। দেখো, মানব শুক্রাণুতে কি বলেছে? এখানে কিন্তু মানব শুক্রাণু বলেছে। আর শুক্রাণু কার থাকে? শুক্রাণু কিন্তু পুরুষের থাকে, ঠিক আছে? আমরা সকলেই জানি, দেখো, পুরুষের থেকে কতগুলি ক্রোমোজোম আসে? পুরুষ থেকে কিন্তু 23টা ক্রোমোজোম আসে, অর্থাৎ আর মায়ের দিক থেকে, অর্থাৎ বাবার দিক থেকে কিন্তু 23টা ক্রোমোজোম, আর মায়ের দিক থেকে কিন্তু 23টা ক্রোমোজোম আসে। এইভাবেই কিন্তু 23 জোড় বা 46টা ক্রোমোজোম তৈরি হয়। কিন্তু আমাদের কিন্তু এখানে শুধুমাত্র মানব শুক্রাণুতে, অর্থাৎ পুরুষের শুক্রাণুতে কতগুলো ক্রোমোজোম থাকে সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, 20, 23, 22 আর 46। তাই সঠিক অ্যান্সার আমাদের কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 23টি, ঠিক আছে? পুরুষের যে ক্রোমোজোম থাকবে, অর্থাৎ পুরুষের যে শুক্রাণুর ক্রোমোজোম থাকবে, সেখানে কিন্তু 23টা ক্রোমোজোম থাকবে, ঠিক আছে? দেখো, পুরুষের দিক থেকে 23টা থাকবে, অর্থাৎ মেল দিক থেকে 23টা থাকবে, আর ফিমেলের দিক থেকে 23টা থাকবে। এই দুটো মিলে কিন্তু 23 জোড়, অর্থাৎ 46টা কিন্তু ক্রোমোজোম তৈরি হবে, ঠিক আছে? এই জন্যই কিন্তু বলা হয় যে আমরা দেখতে পাবো যে একটা সন্তান, নতুন জন্মানো সন্তানের ভেতরে কিন্তু তার বাবা এবং তার মায়ের গুণাবলী বিদ্যমান থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন। আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে? অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 8% দ্রবণকে কি বলা হয়? দেখো, এটা কিন্তু ক্লাস 9-এর একটা কোশ্চেন, ঠিক আছে? তো দেখো, যে অ্যাসিটিক অ্যাসিড থাকে, ঠিক আছে, যে অ্যাসিটিক অ্যাসিড থাকে, সেই অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 8%-এর যে দ্রবণ, সেটাকে কি বলা হয় থাকে? ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, ভিনিগার আছে, অ্যালকোহল আছে, ইথিলিন আছে, আর প্রোপিন আছে। তো সঠিক অ্যান্সার আমাদের কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভিনিগার। অ্যাসিটিক অ্যাসিডের যে 5 থেকে 8%-এর যে দ্রবণ আছে, তাকে কিন্তু ভিনিগার বলা হয়ে থাকে। আর ভিনিগার কিন্তু আমাদের বর্তমান দিনে কিসের কাজে ব্যবহার করা হয়? আমাদের বর্তমান দিনে কিন্তু ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে খাবারকে নরম করতে বা খাবারে কিন্তু টক স্বাদ প্রদান করতে এই ভিনিগার ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? ভিনিগারের ফর্মুলা কী হয়ে থাকে? ভিনিগারের ফর্মুলা কিন্তু হয়ে থাকে CH3COOH, ঠিক আছে? এটা কিন্তু ভিনিগারের ফর্মুলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার আমাদের ভিনিগার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে? নিচের কোনটি একটি তরল যোগকলা? দেখো, আমাদের কিন্তু যোগকলা মানে কি? যোগকলা মানে কিন্তু কানেকটিভ টিস্যু, ঠিক আছে? কানেকটিভ টিস্যু, অর্থাৎ যে টিস্যুগুলো বা যে পেশিগুলো কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অংশকে কানেক্ট করে, ঠিক আছে? যেরকম হাড় কিন্তু একটা কানেকটিভ টিস্যু, যেটা কিন্তু আমাদের মাংসর সাথে আমাদের পুরো বডির যে স্ট্রাকচার, সেটাকে কিন্তু কানেক্ট করে রেখেছে। এইবার দেখো, কিন্তু আমাদের কি কোশ্চেন বলেছে? আমাদের কিন্তু বলেছে তরল যোগকলা, অর্থাৎ লিকুইড যেটা থাকবে, ঠিক আছে? লিকুইড থাকবে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, হাড় আছে, পেশি আছে, হাড় আছে, পেশি আছে, প্লাজমা আছে, আর রক্ত আছে। তো তোমরা যদি একটুখানি অ্যাজাম্পশন করো বা একটু যদি তোমরা ইমাজিনেশন করো, তোমরা দেখতে পাবে রক্ত কিন্তু এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের পুরো বডিটাকে ধরে রেখেছে, ঠিক আছে? দেখবে ওই কারণের জন্য কিন্তু আমাদের যদি মাথা যন্ত্রণা করে, আমরা কিন্তু যে ওষুধটা খাই সেটা কিন্তু আমাদের পেটে যায়, তারপর কিন্তু ওটা পেট থেকে চারিদিকে মানে রক্তের মাধ্যমে ছড়িয়ে যায়। আর আমাদের মাথার যে যন্ত্রণা আছে বা যে কোনো ধরনের রোগ তোমরা বলতে পারো, শরীরের বিভিন্ন অংশে আমাদের রোগ হয়ে থাকে, সেই রোগটা যেখানেই হয়ে থাকুক না কেন, আমরা যদি ওষুধটা খেয়ে নিই, ওষুধটা খেলে কিন্তু সেটা পাকস্থলীতে গিয়ে মিশে যায়, মিশে যাওয়ার পরে কিন্তু সেটা রক্তের সাথে মিশে যাওয়ার পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে, আর আমাদের কিন্তু সেই রোগটা থেকে আমরা উপশম পাই। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রক্ত। এবার এই যে রক্ত আছে, এই রক্ত কিন্তু 2 রকমের উপাদান দিয়ে তৈরি, ঠিক আছে? একটাকে বলা হয় থাকে রক্তকণিকা,
ঠিক আছে, একটাকে বলা হয়ে থাকে রক্তকণিকা, যেটা কিন্তু রক্তের ভেতরে 45% থাকে, আর একটা কিন্তু হয়ে থাকে রক্তরস। ঠিক আছে, রক্তরস বা এই রক্তরসকে কিন্তু প্লাজমা বলা হয়ে থাকে, এটা কিন্তু 55% থাকে। আর এই রক্তরসের মধ্যে কিন্তু 90% কী থাকে, এই রক্তরসের ভেতরে 90%ই কিন্তু জল বা ওয়াটার থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 5 নম্বর কোশ্চেন কী বলেছে, অক্সিজেনের 1 মোল, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, অক্সিজেনের 1 মোল হবে এটা, অক্সিজেনের 1 মোল পরমাণুর ওজন 16 গ্রাম হলে ওজোন গ্যাস, ঠিক আছে, ওজোন গ্যাস এটা কিন্তু O3, তোমরা মনে রাখবে। ঠিক আছে, ওজোন গ্যাসের আণবিক ভর কত হবে? দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, দেখো অক্সিজেনের আণবিক ভর কত হয়ে থাকে, অক্সিজেনের এক যে মানে পরমাণু আছে, অক্সিজেনের 1 পরমাণু অর্থাৎ O1, যেটাকে আমরা শুধু O লিখি, অক্সিজেনের 1 বা অক্সিজেনের একটা পরমাণুর ওজন কিন্তু হয়ে থাকে 16 গ্রাম। ঠিক আছে, আর আমরা এখানে কত আমাদের কী চেয়েছে, আমাদের কিন্তু O3 চেয়েছে, অর্থাৎ অক্সিজেনের 3টে পরমাণুর ওজন কত হবে সেটা কিন্তু চেয়েছে। কি করতে হবে, জেনারেলি আমাদেরকে এটা কি করতে হবে, 16কে কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 48 গ্রাম, 48 গ্রাম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো যদি তোমাদেরকে এখানে O3-র পরিবর্তে মনে করো এমন কোনো একটা সাবস্টেন্স দিল O4, এটাও কিন্তু তোমরা করতে পারবে। ও মানে কত, ও মানে কিন্তু 16 হয়ে যাবে, অর্থাৎ অক্সিজেনের একটা পরমাণুর ওজন কিন্তু 16 গ্রাম, আর এখানে আমাদের 4টে চেয়েছে, তাই কত হয়ে যাবে, 416 কিন্তু কত হয়ে যাবে বলো, 416 কিন্তু 64 সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আমাদের এই কোশ্চেনে কত চেয়েছে, আমাদের কিন্তু O3 চেয়েছে, অর্থাৎ ওজোন গ্যাসেরটা চেয়েছে। ঠিক আছে, ওটা আমি তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ বোঝালাম, তোমাদের এখানে ওজোন গ্যাস চেয়েছে, তো 16 × 3 কত হয়ে যাবে না 48 গ্রাম কিন্তু সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের পরবর্তী কোশ্চেন, ঠিক এরকমই একটা কোশ্চেন করেছে যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত মোল অণু আছে। ঠিক আছে, এখানে আবার একটু প্রিন্টিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করে নেবে, তো এটা কিন্তু মোল হয়ে যাবে। ঠিক আছে, তো কি বলেছে যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কত মোল অণু আছে। দেখো সবার প্রথমে কিন্তু এই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা জানতে হবে। দেখো সালফিউরিক অ্যাসিড মানে কত, H2SO4। এবার দেখো এইচের যে আণবিক ভর সেটা কত হয়ে থাকে, 1 হয়ে থাকে। ঠিক আছে, এস বা সালফারের কত হয়ে থাকে, সালফারের কিন্তু হয়ে থাকে 32। ঠিক আছে, আর অক্সিজেনের কত হয়ে থাকে, অক্সিজেনের কিন্তু হয়ে থাকে কত, অক্সিজেনের কিন্তু হয়ে থাকে 16। ঠিক আছে, এবার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো হাইড্রোজেনের সাথে কত আছে, হাইড্রোজেনের সাথে কিন্তু আছে 2, অর্থাৎ 1কে কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। তারপর সালফারের সাথে কত আছে, সালফার কিন্তু একটা আছে, তাই 32 হয়ে যাবে। এবার দেখো এখানে অক্সিজেন কতগুলো আছে, অক্সিজেন কিন্তু 4টে আছে। ঠিক আছে, এবার তোমরা এই জায়গাটা একটু খেয়াল করবে, দেখো অক্সিজেন যদি একটা থাকতো, ঠিক আছে, অক্সিজেন যদি একটা থাকতো তাহলে আমাদের কত হতো, তাহলে আমাদের 16 হতো, কিন্তু এখানে অক্সিজেন কিন্তু 4টে আছে, তাই কত হবে, তাই আমাদের কিন্তু 416 64 হয়ে যাবে। ঠিক আছে, 416 কত হয়ে যাবে না 416 কিন্তু 64 হবে, তাই এখানে কিন্তু আমাদেরকে একটা ক্যালকুলেশন করতে হবে। এবার যদি আমরা দেখি তাহলে 32-এর সাথে যদি আমরা 64 যোগ করি তাহলে কত হবে, হয়ে যাবে কিন্তু এখানে হয়ে যাবে 96, আর হাইড্রোজেনের জন্য 2 অর্থাৎ 98, অর্থাৎ একটা যে হাইড্রোজেন, একটা যে সালফিউরিক অ্যাসিডের অণু আছে বা মোল আছে সেখানে কতগুলো তোমার হচ্ছে অণু থাকে, তো H2SO4 কিন্তু মোট 98টা ই থাকে না, 1 মোলের ভর কিন্তু 98 গ্রাম হয়ে থাকে। আর আমাদেরকে কি চেয়েছে, আমাদেরকে কিন্তু এখানে 98 চেয়েছে, তাই আমাদের কি করতে হবে, জেনারেলি কিন্তু আমাদেরকে এই যে 98 গ্রাম যেটা আছে, 98 গ্রামকে যে হাইড্রোজেনের এই সালফিউরিক অ্যাসিডের যে 1 মোলের ভর আছে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের 1 মোলের ভরও কিন্তু আমরা কত পেলাম, 98 গ্রাম পেলাম। তাই 98কে যদি আমরা 98 দিয়ে পাই মানে কাটাকুটি করি তাহলে কিন্তু পেয়ে যাবো 1, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, ওয়াট কিসের একক। দেখো এই যে ওয়াট যেটা আছে, ঠিক আছে, ওয়াট কিসের একক, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, তড়িৎ আধান দিয়েছে, আর তড়িৎ প্রবাহ দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্ষমতা। ক্ষমতা বা পাওয়ারের যে এসআই ইউনিট আছে, ক্ষমতা বা পাওয়ারের যে এসআই ইউনিট আছে সেটা কিন্তু ওয়াট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো পরবর্তী কোশ্চেন কী বলেছে। এবার দেখো এখানে বাদবাকি আমরা ইউনিটগুলো একবার দেখে নিই। দেখো কী বলেছে, সবার প্রথমে শক্তি, শক্তির ইউনিট কী হয়ে থাকে, শক্তির ইউনিট কিন্তু হয়ে থাকে জুল। ঠিক আছে, তড়িৎ আধান কী হয়ে থাকে, তড়িৎ আধানের যে এসআই ইউনিট সেটা কিন্তু হয়ে থাকে কুলম্ব। ঠিক আছে, আর যে তড়িৎ প্রবাহ আছে এটা কিন্তু হয়ে থাকে অ্যাম্পিয়ার। এই যে ইউনিট চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা একটা কোশ্চেন পরীক্ষাতে অবশ্যই পাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে। দেখো কোনো বস্তুর মুক্ত পতনে কোন শক্তি হ্রাস পায়। দেখো এখানে কিন্তু একটা কনসেপ্ট তোমাদেরকে বুঝতে হবে। মনে করো এটা হচ্ছে গ্রাউন্ড বা মাটি, আর এখান থেকে মনে করো কোনো একটা জিনিস নিচের দিকে পড়ছে, ঠিক আছে, মুক্ত পতন অর্থাৎ ফ্রিলি ফল হচ্ছে, কোনো কিছুতে বাধা পাচ্ছে না। এইবার দেখো যখন বস্তুটা এই ওপরে থাকে তখন কিন্তু বস্তুর মধ্যে পোটেনশিয়াল এনার্জি সবথেকে বেশি থাকে, কিন্তু যখন বস্তুটা নিচের দিকে নামে তখন কিন্তু তার ভেতরে কাইনেটিক এনার্জিটা বৃদ্ধি পায়, অর্থাৎ যে গতিশক্তি আছে সেটা কিন্তু বৃদ্ধি পায়। তাই যখন কোনো বস্তু
বস্তুটা নিচের দিকে আসবে তখন কিন্তু তার যে কাইনেটিক এনার্জি সেটা কিন্তু প্লাস হবে, আর যখন সে ওপর থেকে নিচের দিকে নামবে তখন তার পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু মাইনাস হবে। আমাদের কি কোশ্চেন করেছে? আমাদের কিন্তু কোশ্চেন করেছে যে কোনো বস্তুর মুক্ত পতনে কোন শক্তি হ্রাস পায়। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্থিতিশক্তি বা যে পোটেনশিয়াল এনার্জি আছে সেই পোটেনশিয়াল এনার্জি কিন্তু মুক্ত পতনে হ্রাস পায়। আর যদি তোমাদেরকে এইরকম কোশ্চেন করতো যে হচ্ছে কোনো বস্তুর মুক্ত পতনে কোন শক্তি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের গতিশক্তি সঠিক অ্যান্সার হয়ে যেত। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্থিতি শক্তি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? 1 কেজি ভরের একটি বস্তুকে মাটি থেকে 10 মিটার ওপরে তুললে কৃতকার্যের পরিমাণ কত হবে? দেখো এই ধরনের অঙ্ক তোমাদেরকে প্রচুর করানো, ঠিক আছে? তাও আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু স্থিতিশক্তি বের করতে হবে। স্থিতিশক্তির ইউনিট কী হতে মানে ফর্মুলা কী হয়ে থাকে? mgh। এম মানে কি? এম মানে কিন্তু ভর, অর্থাৎ 1 কেজি। গ্র্যাভিটেশন আমরা কত পেয়েছি? গ্র্যাভিটেশন কিন্তু আমরা পেয়েছি 9.8, ঠিক আছে? আর এখানে আমাদের হাইট কত? হাইট কিন্তু পেয়েছি 10। এবার দেখো এটা কি হবে? এটা কিন্তু জেনারেলি এই যে এখান থেকে পয়েন্ট উঠে নিচে 10 হবে, এটাতে যদি তুমি যদি এটাকে কাটো তাহলে কিন্তু পেয়ে যাবে 98, ঠিক আছে? আর কৃতকার্যের পরিমাণ সবসময় কিসে হয়ে থাকে? কৃতকার্যের পরিমাণ কিন্তু সবসময় জুলে হয়ে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 98 জুল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 10 নম্বর কোশ্চেন কী বলেছে? যে বাইফোকাল লেন্স, ঠিক আছে? বাইফোকাল যে লেন্স আছে, অর্থাৎ বাইফোকাল যে লেন্স আছে সেই বাইফোকাল লেন্স কোন ধরনের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে? দেখো এখানে দেখো কিছু কিছু চোখের রোগের কথা বলা হয়েছে। দেখো সবার প্রথম কিন্তু বলা আছে মায়োপিয়া। মায়োপিয়াকে সারাতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়াকে সারাতে কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। হাইপারমেট্রোপিয়াকে সারানোর জন্য কী করা হয়ে থাকে? উত্তল লেন্স কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এইবার দেখো এই দুটো কিন্তু আলাদা আলাদা করে, কিন্তু কোনো একটা ব্যক্তির যদি দূরের প্লাস কাছের দুটোরই দেখতে সমস্যা হয়ে থাকে, দু জায়গাতে যদি দেখতে সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বাইফোকাল লেন্স ইউজ করে থাকি। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বাইফোকাল লেন্স। আমরা মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া এই দুটো রোগ যখন একসাথে হয়, ঠিক আছে, এই দুটো রোগ যখন একসাথে হয় তখন কিন্তু আমরা এই যে লেন্সটা সেটা ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 11 নম্বর কোশ্চেন, নিচের কোন ভৌতিক রাশিটি কখনো পরিবর্তন হয় না? দেখো বলেছে নিচের কোন রাশিটা কখনো পরিবর্তন হয় না। ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, ওজন দিয়েছে, ভর দিয়েছে, মাধ্যাকর্ষণ দিয়েছে আর নানদ্বীয় ভাব। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভর। ভর বা মাস কিন্তু কখনোই পরিবর্তন হয় না, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। ওজন কিন্তু পাল্টাতে পারে, কিন্তু ভর বা মাস কিন্তু কখনোই পরিবর্তন হয় না। মনে করো কোনো একটা বস্তু আছে যার ওজন কিন্তু পৃথিবীতে 10 কেজি, এটা যার ভর হচ্ছে পৃথিবীতে 10 কেজি, তুমি যদি এটাকে চাঁদে নিয়ে যাও তাহলেও কিন্তু এটার ভর হয়ে যাবে 10 কেজি। কিন্তু ওজনের কি পার্থক্য হয়? মনে করো পৃথিবীতে কোনো একটা বস্তুর ওজন হচ্ছে 60 কেজি, কিন্তু তুমি যখন ওটাকে চাঁদে নিয়ে যাবে তখন কিন্তু ওটা 10 কেজি হয়ে যাবে। কারণ আমরা সকলে জানি যে চাঁদের যে গ্র্যাভিটি সেটা কি? সেটা কিন্তু পৃথিবীর তুলনায় 1/6 অংশ, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কিন্তু ভর। ভর কিন্তু কখনো পাল্টায় না। একটা কিন্তু সূত্র আছে, ল অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে? ল অফ কনজারভেশন অফ মাস, অর্থাৎ ভরকে কিন্তু কখনো তৈরি করা যায় না, ভরকে কখনো ধ্বংসও করা যায় না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? নিম্নলিখিত কোনটি অধাতু? দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, তার ভেতর থেকে কিন্তু তোমাকে বলতে হবে যে নিচের কোনটা একটা অধাতু, ঠিক আছে? অর্থাৎ নন মেটাল। নিচের কোনটা একটা অধাতু, অর্থাৎ কিন্তু নন মেটাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি লিথিয়াম একটা ধাতু, ঠিক আছে? লিথিয়াম কিন্তু একটা ধাতু। তারপরে সোডিয়ামও কিন্তু একটা ধাতু। এখানে যে ক্লোরিন আছে, ক্লোরিনটা কিন্তু একটা অধাতু, ঠিক আছে? ক্লোরিন কিন্তু একটা হ্যালোজেন গ্যাস, ঠিক আছে? ক্লোরিনটা কিন্তু একটা অধাতু। এখানে পটাশিয়াম যেটা আছে, পটাশিয়ামও কিন্তু একটা ধাতু। পটাশিয়াম কিন্তু সবথেকে রিয়াক্টিভ ধাতু, ঠিক আছে? সবথেকে বেশি রিয়াক্টিভ কোন ধাতু? সবথেকে বেশি রিয়াক্টিভ কিন্তু পটাশিয়াম ধাতু, ঠিক আছে? এতটা বেশি পটাশিয়াম রিয়াক্টিভ যে তুমি যদি পটাশিয়ামকে খোলা বাতাসে রেখে দাও ওটাতে কিন্তু আগুন ধরে যাবে, ঠিক আছে? তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্লোরিন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 13 নম্বর কোশ্চেন, পর্যায় সারণীর কোন গ্রুপটিকে শূন্য গ্রুপ বা জিরো গ্রুপ বলা থাকে? দেখো এই যে কোশ্চেন, এই কোশ্চেনটা কতবার যে রিপিট হয়েছে তার কোনো ঠিক নেই। তো আশা করি এটা সকলেই পারবে। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন। আজকের 14 নম্বর কোশ্চেন কি বলেছে, একা সিলিকনের অপর নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, যখন তোমার হচ্ছে ম্যান্ডেলিভ পর্যায় সারণী বানিয়েছিলেন, সেখানে কিন্তু দেখো, সেখানে কিন্তু অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম বলে কোনো ধাতু ছিল না, ঠিক আছে। সেখানে কিন্তু কি ছিল, সেখানে কিন্তু ছিল একা অ্যালুমিনিয়াম ছিল আর একা সিলিকন ছিল, ঠিক আছে। একা সিলিকন ছিল, একা বোরন ছিল। তখন কিন্তু তোমার তখন কিন্তু সিলিকনের মানে সিলিকন ধাতুটা ছিল, কিন্তু গ্যালিয়াম বলে কোনো ধাতু ছিল না। গ্যালিয়ামের পরিবর্তে কিন্তু কি লেখা হতো, গ্যালিয়ামের পরিবর্তে কিন্তু লেখা হতো একা সিলিকন, ঠিক আছে। কারণ এদের ভেতরে কিন্তু অনেকটা মিল আছে, সেই কারণের জন্য কিন্তু মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে এই যে গ্যালিয়াম যে ধাতুটা আছে, সেই গ্যালিয়ামের কিন্তু আলাদা করে কোনো রকম নামকরণ করেননি, ঠিক আছে। তিনি কি করেছিলেন, তিনি কিন্তু এই যে একা সিলিকন যেটা আছে সেটাকে কিন্তু তিনি মানে গ্যালিয়ামকে কিন্তু তিনি কি করেছিলেন, গ্যালিয়ামকে কিন্তু তিনি একা সিলিকন বলে লিখেছিলেন। তো একা সিলিয়ামের অপর নাম কি হয়ে যাবে, একা সিলিয়ামের অপর নাম একা সিলিকনের অপর নাম কিন্তু হয়ে যাবে গ্যালিয়াম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 15 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি পরমাণুর চতুর্থ কক্ষে বা ফোর্থ শেলে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে? দেখো, এটা কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা, তোমাদেরকে মুখস্থ করতে হবে। ফর্মুলাটা কিন্তু 2n², ঠিক আছে। এখানে n মানে কি, এখানে n মানে কিন্তু শেল নাম্বার, ঠিক আছে। এখানে l মানে কিন্তু শেল নাম্বার। এইবার দেখো, আমরা ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কি করে এটা বের করব। দেখো, সবার প্রথমে যে প্রথম যে শেল আছে, প্রথম শেলের জন্য আমরা n নাম্বার কত নেব, 1, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 2 গুণ 1 স্কোয়ার করলে 1, তাই 2, তাই প্রথম কক্ষে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2টো ইলেকট্রন থাকতে পারে। এবার আমরা 2 নম্বর কক্ষের জন্য যাব। 2 নম্বর কক্ষের জন্য কী হবে, 2 নম্বর কক্ষের জন্য কিন্তু এনের যে মান সেটা 2 হবে, তার স্কোয়ার করতে হবে, অর্থাৎ 2, আর এখানে কিন্তু 4, অর্থাৎ 8 আমরা পেয়ে যাব। তাই 2 নম্বর কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 8টা ইলেকট্রন থাকতে পারে। এরপর আমরা 3 নম্বর কক্ষে যাব। 3 নম্বর কক্ষে গেলে কি পাবো, 2n² আবার পাবো। তো 3 নম্বর কক্ষে যদি আমরা যাই, 3-এর স্কোয়ার করলে কত হবে, 3-এর স্কোয়ার করলে কিন্তু হবে 9, অর্থাৎ 9 দুগুণে 18। তাই যে থার্ড শেল আছে, তাই সেই থার্ড শেলে কিন্তু আমরা মোট 18টা সর্বাধিক ইলেকট্রন পেয়ে যাব। এইবার আমাদের যে আজকের যেটা কোশ্চেন, সেটা কিন্তু 4 নম্বর কক্ষ। তাই 4 নম্বর কক্ষ মানে কি, এটা কিন্তু n মানে 4-এর স্কোয়ার হয়ে যাবে। তাই 2 গুণ 4 স্কোয়ার করলে 16, অর্থাৎ 32। অর্থাৎ চতুর্থ কক্ষে বা ফোর্থ শেলে আমরা কতগুলো হাইয়েস্ট ইলেকট্রন রাখতে পারবো, তো সেটা কিন্তু হয়ে যাবে 32। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে, জন ডাল্টন নিম্নলিখিত কোন তত্ত্বটি প্রদান করেন? দেখো, আমাদের যে অ্যাটমিক থিওরি আছে, ঠিক আছে, অ্যাটমিক থিওরি সবার প্রথম কে দিয়েছিল? দেখো, অ্যাটমিক থিওরি কিন্তু সবার প্রথম দিয়েছিল ভারতের ঋষি কণাদ, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু অনেক ওল্ড, ওই কারণের জন্য কিন্তু এটাকে ধরা হয় না। যদি তোমাদেরকে বলা হয় মডার্ন অ্যাটমিক থিওরি কে দিয়েছে, তোমাদের এখানে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাতে একটুখানি ফল্ট আছে, এটা কিন্তু হয়ে যাবে মডার্ন, ঠিক আছে। মডার্ন যে অ্যাটমিক থিওরি সেটা, ঠিক আছে। তো দেখো, জন ডাল্টন কি দিয়েছিলেন, এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। পরমাণু তত্ত্ব দিয়েছিলেন, মুলার তত্ত্ব দিয়েছিলেন, পর্যায় সারণী দিয়েছিলেন, আর প্লাম পুডিং মডেল দিয়েছিলেন। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পরমাণু তত্ত্ব। এটা কিন্তু হয়ে যাবে আসলে আধুনিক পরমাণু তত্ত্ব, ঠিক আছে। আধুনিকটা কিন্তু এর সাথে যুক্ত করতে হবে, কারণ আমরা সকলে জানি ভারতের যে ঋষি কণাদ ছিল, ঠিক আছে, তিনি কিন্তু সবার প্রথমে পরমাণুর ধারণা দিয়েছিলেন। সেটা কিন্তু অনেক এনশিয়েন্ট পিরিয়ডে। যদি মডার্ন ডে বলে, তাহলে কিন্তু সেক্ষেত্রে জন ডাল্টনই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকের 17 নম্বর কোশ্চেন, জিঙ্কের সাথে কপার সালফেটের বিক্রিয়ায় কী তৈরি হয়? দেখো, সবার প্রথমে আমরা বিক্রিয়াটা একবার দেখে নেবো। তো আমরা যদি দেখি, জিঙ্কের সাথে কী মেলাতে হবে না, কপার সালফেট মেলাতে হবে, অর্থাৎ CuSO4 কিন্তু মেলাতে হবে। তো আলটিমেটলি আমরা কী পাবো, দেখো আলটিমেটলি আমরা কী পাবো, আলটিমেটলি কিন্তু আমরা পেয়ে যাবো কপার প্লাস কী হবে না, জিঙ্কের সাথে কিন্তু এই SO4টা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো সবার প্রথম তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে যে এই ধরনের যে বিক্রিয়া আছে, এই ধরনের বিক্রিয়াকে কী বিক্রিয়া বলে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এই ধরনের কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে আগে করিয়েছি। তো আমাদের কি কোশ্চেন চেয়েছে, আমাদের কিন্তু কোশ্চেন চেয়েছে যে প্রোডাক্টে আমরা কী পাবো। দেখো, এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। আমরা প্রোডাক্টে কী দেখলাম, প্রোডাক্টে কিন্তু দুটো জিনিস পাচ্ছি, একটা কপার পাচ্ছি আর একটা কিন্তু জিঙ্ক সালফেট পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের অপশান অনুযায়ী আমাদেরকে অ্যান্সার করতে হবে। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, জিঙ্ক সালফেট বলেছে, কপার সালফেট বলেছে, জিঙ্ক অক্সাইড বলেছে, আর কপার অক্সাইড বলেছে। তো আমরা দেখো এখানে কি পাচ্ছি, জিঙ্ক সালফেট পাচ্ছি। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের জিঙ্ক সালফেট, ঠিক আছে। জিঙ্ক সালফেট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 18 নম্বর কোশ্চেন। আর আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, নিচের কোন কলা সজীব, দীর্ঘায়িত ও ধারগুলো খুব পুরু হয়ে থাকে? দেখো, সবার প্রথমে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এটা কিন্তু একটা উদ্ভিদ কলা সম্পর্কে
সম্পর্কে বলছে আমরা অপশানগুলো দেখে খুব ভালো করে বুঝতে পারছি। কী কী অপশান দিয়েছে? প্যারেনকাইমা দিয়েছে, প্যারেনকাইমা দিয়েছে, কোলেনকাইমা দিয়েছে, স্ক্লেরেনকাইমা দিয়েছে আর জাইলেম দিয়েছে। দেখো সবার প্রথমে যে জাইলেম আছে, এই জাইলেমটা কি? জাইলেমটা কিন্তু উদ্ভিদের শরীরে জল আর খনিজ লবণ পরিবহন করে থাকে, ঠিক আছে। স্ক্লেরেনকাইমা কি? স্ক্লেরেনকাইমা কিন্তু উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ উদ্ভিদকে কিন্তু শক্ত করতে সাহায্য করে। এইবার দেখো এই যে কোলেনকাইমা আছে, এই কোলেনকাইমা কিন্তু সজীব, ঠিক আছে। কোলেনকাইমা কিন্তু সজীব কলা, আর এটা কিন্তু লম্বা লম্বা হয়ে থাকে, আর এটার যে ধারগুলো হয়ে থাকে, অর্থাৎ এটা কিন্তু লম্বা লম্বা হয়ে থাকে, আর এর যে ধারগুলো হয়ে থাকে সেই ধারগুলো কিন্তু অনেক পুরু হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কোলেনকাইমা। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এর আগে আমাদের আরও 23টা ক্লাস কিন্তু করানো হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো প্লেলিস্টের, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।